এই আওয়ামী লীগকে দাবিয়ে রাখা সম্ভব নয়, আওয়ামী লীগকে দমানো যাবে না। এই আওয়ামী লীগ জেগে উঠবেই, আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আগুনের লেলিহান শিখা থেকে সেই আগুনকে গায়ে মেখে কিভাবে শত্রু পক্ষের শরীরে আগুন ধরিয়ে দিতে হয়, এটা আওয়ামী লীগের থেকে ভালো কেউ জানে না। এটা আওয়ামী লীগ সেই 47 থেকে পরবর্তী সময় ছাত্রলীগ আওয়ামী লীগ প্রতিষ্ঠার পরে 52, 54, 62, 66, 69, 70, 71 দেখিয়েছে, 75 পরবর্তী সময় যেখানে ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সরকার, এক কথায় মানে আমি এটাকে নিজেদেরকে কটাক্ষ করেই বললাম, নিজেকে ছোট করেই বললাম। এই অবস্থা থেকেও আওয়ামী লীগ শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করেছে। ওই বারংবার স্বৈর শাসনের বুলেট বেয়নেটের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশকে গণতন্ত্রের দ্বারায় ফিরিয়ে এনেছে এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার মধ্যে দিয়ে জাতির পিতার হত্যাকারীদের বিচার নিশ্চিত করেছে, এদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছে, এদেশকে 111 শৃঙ্খল থেকে মুক্ত করেছে, এই দেশে ডিজিটাল বাংলাদেশের রূপান্তর করেছে, স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা করেছে, উন্নত বাংলাদেশ বিনির্মাণের পথ দেখিয়েছে। সেই আওয়ামী লীগকে দাবিয়ে রাখবে, দমিয়ে রাখবে এই সাধ্য কারো আছে? আমি অন্তত বিশ্বাস করি না। আরো এবার তো 75-এর থেকে অন্তত একটি জায়গায় আমরা অনেক এগিয়ে আছি। 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, এবার অন্তত শেখ হাসিনা সপরিবারে জীবিত রয়েছে। এত ভয় কিসের? ভয়ের কিছু নেই। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আলো আসবে, আলোটা খুবই সন্নিকটে, আলোক ছটা দেখা যাচ্ছে খুব শীঘ্রই। বাংলার বুকে বাংলার মানুষের জন্য আশা ভরসা শেষ বাতিঘর হয়ে, বাংলার মানুষের সুখ দুঃখ হাসি কান্না মিলন বিলয় শেষ আশ্রয়স্থল হয়ে, বাংলার ভাগ্যাকাশের দুর্যোগের ঘন ঘটা কাটিয়ে, মেঘের ঘন ঘটা কাটিয়ে যেই রক্তিম সূর্য, সেই শেখ হাসিনা আমাদের বাংলার উন্নয়নের যে লাল সূর্য, বাংলার সমৃদ্ধির যে লাল সূর্য, বাংলার সুশাসনের যে লাল সূর্য, সেই সূর্যের নাম তো শেখ হাসিনা। বাংলাদেশের অপরিহার্যতার নাম তো শেখ হাসিনা। সেই শেখ হাসিনা নামক সূর্য প্রবল ভাবে দ্যুতি ছড়িয়ে উদয় ঘটাবে। এবং যে লোকটি মানে আজকে সবকিছু নিজেকে কেন্দ্র করে করছে, নিজের আখের গোছানোর জন্য ব্যস্ত, তার কাছে বাংলাদেশ ধ্বংস হোক, বাংলাদেশ জাহান্নামে যাক, কিছু যা আসে না, আমি সেটাই মনে করি। আমরা যেটুকু জানি, সাধারণত বিশ্বের অনেক নোবেল লরিয়েট নোবেল থেকে প্রাপ্ত অর্থটাকে চ্যারিটি করে দেন, আর তিনি একমাত্র ব্যক্তি যিনি নোবেলের ট্যাক্স না দেওয়ার জন্য তার কাছে তদবির করেছেন, এবং এটাও বলেছেন প্রয়োজনে আমেরিকা থেকে সরকারের গুরুত্বপূর্ণ কেউ আপনাকে ফোন করবে, তবু আমার ট্যাক্সটা যেন না নেওয়া হয়। একজন মানুষ মানসিকভাবে কত ভিক্ষুক হতে পারলে, কত নিম্ন জাতের হতে পারলে এই কাজটা করতে পারে? কারণ এই ট্যাক্সের টাকা তো জানাব ইসমাইল, এই ট্যাক্সের টাকা তো কোনো ব্যক্তি ইউজ করবে না, এই টাকায় তো রাষ্ট্রের কাজে ব্যবহার করা হয়। ইউনূস সাহেব প্রবল প্রতিরোধের মুখে পড়েছে, এবং বিশ্বের বিভিন্ন দেশে তার আরো চামুন্ডা যারা আছেন তারা যখনই গেছেন সেখানে জনরোষের মুখে পড়েছেন। দুষ্ট লোকেরা বলছেন যে জনরোষ থেকে বাঁচার জন্য তিনি কৌশলে নির্বাচনের মূলা দেখিয়ে অথবা যে প্রধানমন্ত্রীত্বের মূলা দেখিয়ে বিএনপি এবং জামাতকে সাথে নিয়ে আসছেন, যাতে একটা জনরোষের মুখে পড়তে না হয়, অথবা পড়লে যেন সেফ গার্ড পাওয়া যায়। অনেকে এটাকে বলছেন যে তারা দুজন ইউনূস সাহেবের বডিগার্ড হিসেবে আসছেন, যদিও আমি সেটা মনে করি না, বলিও না, কারণ আমি জানি যে ফখরুল সাহেব একজন সজ্জন রাজনীতিবিদ, তিনি কারো বডিগার্ড হবে সেটা আমি জানি না। তবে আমি মনে করি বিএনপিকে এই রাজনীতিগুলো নিয়ে রিথিং করা উচিত, যে আমাদেরকে মানুষ কি ভাবছে। দেখুন, বিএনপি নেতাদের মুখে শুনেছি যে মানে ওরা আমরা যাচ্ছি, আমার আগে নাহিদকে ডেকে বসিয়ে রেখেছে, আমাদেরকে পরে ডাকতেছে, এগুলো অসম্মানজনক, এভাবে হলে যাওয়ার দরকার নেই। এটা আমি বিএনপি নেতারা প্রকাশ্যে মিডিয়ায় বলেছে। এখন নাহিদুল ইসলাম একজন নেতা, এনসিপি একটা পার্টি, কেন বললাম? আবার অনেকে বলে তেলাপোকা একটা পাখি, কারণ হচ্ছে তেলাপোকা মাঝে মধ্যে উড়ে। এখন এনসিপির তো এখন রেজিস্ট্রেশনই হয়নি, এবং এই পার্টিটার প্রতি মানুষের কথা বাদ দিলাম, ছাত্র সমাজের কত ভালোবাসা দেখুন, যে ডাকসু এবং জাকসু নির্বাচনে তাদের যে ছাত্র সংগঠন, তারা কিন্তু সেখানে ফলাফল পেয়ে গেছে, মানুষ কি অভূতপূর্বভাবে তাদের সাড়া দিয়েছে। তো সুতরাং এইগুলো যদি তারা একটু ভেবে দেখতেন, এবং বিএনপি যদি মনে করতেন যে আমি কেন কাকে সেভ করতে যাচ্ছি, কার বডিগার্ড হিসেবে যাচ্ছি, যেখানে একটি বিএনপি নিঃসন্দেহে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, এটা অস্বীকার করার জায়গা নেই, তাহলে একটি বড় রাজনৈতিক দল হিসেবে তাদের সবার হওয়া উচিত ছিল বাংলাদেশের নিরাপত্তা বা সার্বভৌমত্বের বডিগার্ড। সেখানে যদি তারা এরকম একটি জায়গায় যায়, তাহলে রাজনীতিটা কি হবে? ধরেন ডাকসু এবং জাকসু নির্বাচনে তো ফলাফল হাতে নাতে বিএনপি পেয়েছে, এবং
তো কি বললো, বিএনপির এক নেতা বললো যে আওয়ামী লীগ নাকি জামাতকে ভোট দিয়েছে। আরে ভাই, এই কথা আসতে কোন, এই কথা করলে তো গোড়ায়ও হাসবো। আর আওয়ামী লীগের কেউ কি বলেছিল যে ছাত্রলীগ আর ছাত্র শিবির একই মায়ের পেটের দুটি সন্তান? ইভেন আওয়ামী লীগের বা জামাতের কেউ কি বলেছে যে ছাত্রলীগ আর ছাত্র শিবির সৎ ভাই? কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যখন ক্ষমতায় ছিলেন 2002 সালে, তিনি তখন বলেছিলেন ছাত্র শিবির এবং ছাত্র দল একই মায়ের পেটের দুই ভাই। এখন ভাই, আপনারা দুই সহোদর ভাই, এক ভাইয়ের কাছে হেরে গেলেন, কম্পিটিশনই করতে পারলেন না, এখন উল্টা আইসা বলতেছেন আওয়ামী লীগ ভোট দিছে। এই কথা বলে আমি জানি না, বিএনপির নেতাদের একটু আয়নায় বোধহয় নিজেদের মুখটা দেখা উচিত। আয়নায় বলতে আমি লুকিং গ্লাস বলছি না, জনতার আদালতে একটু রিচেক করা দরকার, পিপল কি মনে করছে আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্ভবত এই কথাটি তিনি কক্সবাজারের কোনো একটা সমাবেশে বলেছিলেন রাইট সাহেব। জি জি জি, আচ্ছা ঠিক আছে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গন, আমাদের বুদ্ধি চাকলে টাকা আসবে, পড়াশোনা করলে মেধার বিকাশ ঘটলে এক ধরনের আত্ম উন্নয়ন হবে, সেই কথা আমাদের প্রধান উপদেষ্টা জাতিকে বলেননি। তিনি বুদ্ধির কথা বলছেন এবং টাকার কথা বলছেন। এইটা সন্ত্রাসীরও টাকা হয়, চাপাবাজেরও টাকা হয়, ধাক্কাবাজেরও টাকা হয়, ব্যাংক লুটেরারও টাকা হয়। এরা কিন্তু বুদ্ধি খরচ করেই টাকা ইনকাম করে। ব্যাংক লুটেরা, সন্ত্রাসীরা, সবাই কিন্তু ডাকাতেরা বুদ্ধি খরচ করেই কিন্তু টাকা ইনকাম করে, কিন্তু শিক্ষার কোনো প্রয়োজন নেই। কাজেই আমাদের প্রধান উপদেষ্টা তাদেরকে উৎসাহিত করেছেন এবং ছাত্রছাত্রীদের ব্যাপারে কোনো কথা তিনি বলেননি আজ পর্যন্ত, এবং তিনি সেটা বলতে জানেনও না। এক, দ্বিতীয় কথা হচ্ছে এখন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে হানাহানি, মারামারি, ধরাধরি, ধাক্কাধাক্কি, আজকে যেটা ঘটলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রদের মধ্যে ধাক্কাধাক্কি, এই বিষয়টি নিয়ে আপনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ওভারঅল যদি একটু কিছু বলেন। ইসমাইল, আমি আর আপনি আমরা দুজনে একই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম। আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন আমাদের মধ্যে রাজনৈতিকভাবে ঘাত প্রতিঘাত, মারামারি হয়েছে, হয়নি তা না। কিন্তু যখনই আমরা দেখতাম যে একজন শিক্ষক এসে পড়েছেন, আমরা কিন্তু যে যেদিক পারি পরিমরে দৌড় দিয়ে নিজেকে মানে লুকানোর চেষ্টা করেছি যে স্যার আমরা করিনি। তার কারণ হচ্ছে, আমার যেটা মনে করি, একটা পারিবারিক শিক্ষা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এবং আরেকটি বিষয় ছিল যে এনভায়রনমেন্ট, মানে শিক্ষকদেরকে সার্বক্ষণিক শ্রদ্ধাবোধের যে জায়গা, সেটা আমাদের মধ্যে ছিল। আমি এখানে ছোট্ট একটা ঘটনা বলি। প্রয়াত অধ্যাপক রফিকুল ইসলাম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলার শিক্ষক ছিলেন, তিনি একটা লেখা লিখেছিলেন বঙ্গবন্ধুকে নিয়ে। তিনি একদিন বলেছিলেন যে শেখ হাসিনা তার ছাত্রী ছিলেন, তাকে বলেছিলেন যে আমি একটু তোমার বাবার সাথে দেখা করতে চাই। এবং আমি খুব সংক্ষেপে বলছি। তো উনি বঙ্গবন্ধুর কাছে আসলেন। এটা 1970 সালে গণ অভ্যুত্থানের পরে, যখন তিনি বঙ্গবন্ধু উপাধি পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কিছু বিষয় নিয়ে তিনি কথা বলবেন। তো আসার পরে বঙ্গবন্ধু জনাব রফিকুল ইসলামকে আপনি করে সম্বোধন করছিলেন। তো রফিকুল ইসলাম খুব বিব্রত হচ্ছিলেন, বলছিলেন লিডার, আমি বয়সে আপনার অনেক ছোট, আপনি আমাকে তুমি করে বললে আমি খুশি হব, আমার মনে হয় সেটা করা উচিত, আমি কমফোর্ট ফিল করব। তো বঙ্গবন্ধু বললেন যে দেখুন মাস্টার মশাই, শিক্ষকের আলাদা একটা মর্যাদা আছে, আলাদা একটা গুরুত্ব আছে। তাও আবার আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাছাড়া আপনি আমার মেয়েরও শিক্ষক, কোনো সমস্যা নেই, আমি আপনি করে বলি। আর তারপরে শেখ হাসিনাকে বলে, হাসু তোর স্যারকে নিয়ে কথাবার্তা শেষ করে তোর মার কাছে নিয়ে যা, একটু ভালো মন্দ কি আছে একটু চাটা খেতে দেয়। একজন সরকার প্রধান, বঙ্গবন্ধু বা একটা জাতির জনক, তিনি তার বয়সে ছোট একজন ইউনিভার্সিটির শিক্ষককে সম্মান করছেন এইভাবে। আরেকজন বলছেন যে তোমরা টাকা কামাও যেভাবে পারো, এবং যার হাতে নাতে ফল আমরা পাচ্ছি। আমি আবার রিপিট করছি কথাটা, যে গত 10 মাসে 10,000-এর বেশি কোটিপতি, যাদের 35% বয়স হচ্ছে 30-এর নিচে, অনেকে এখন স্টুডেন্ট, অনেকে, এটা ব্যাংকের হিসাব, এটা কিন্তু আমার হিসাব নয়, এবং এটা মেইনস্ট্রিম পত্রিকার হিসাব। এই যে টাকা কামানো, অর্থাৎ আমি কি স্টুডেন্টসদেরকে বা আমার জেনারেশনকে মরালিটি শিক্ষা দিচ্ছি? টাকা কি সব? আমরা একটা কথা শুনতাম, ইফ ইউ লুজ মানি ইউ লুজ নাথিং, ইফ ইউ লজ ইউর ক্যারেক্টার ইউ লজ এভরিথিং। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের মধ্যে ধাক্কাধাক্কির কথা বলছেন। জনাব ইসমাইল, আপনার একটা অডিও মনে থাকার কথা, আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেটাকে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ সাহেব, উনি আমার এলাকার মানুষ,
উনি বললেন ছাত্রদের সাথে বার্গেনিং করার জন্য, ওনার ভাষাটা ছিল, এই বেটা তুই আমার মারবি, আয় তুই আমার মারবি, মার আয় মার। দেখেছি। আমি অবাক হয়ে গেলাম যে হি ইজ দ্য টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড হি ইজ দ্য ভিসি অফ ইউনিভার্সিটি। একজন শিক্ষকের বডি ল্যাঙ্গুয়েজ এবং মুখের ভাষা, এই বেটা তুই আমার মারবি, আয় আয় মার, আমাকে মার, মেরে দেখা। মানে আমি এই ভাষাগুলো কিন্তু বস্তিতে শুনেছি, বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক আমি শুনিনি। আমি একদিন 88 বন্যার ভাই সময় এই মাওলানার দায় একটা কমেন্টস একটু পড়তে পারি, অনেকগুলো কমেন্টস করছেন উনি, এটা কিন্তু আমাদের একটা দায় থেকে যাবে। ম্যাটিকুলাসলি প্ল্যান্ড এর মাধ্যমে দেশের সব বাবা মায়েদের ঝুলাইছে, আপনার ছেলেরও আটক করবে, কিন্তু এই শুয়োর বাচ্চার উপর অভিযোগ নিয়ে কোনো নিজেই নিউজ হয় নাই। আবার কি ছড়াইছে যে সে নামাজ পড়ে তাকে আটক করছে। আচ্ছা, এরকম অনেক কিছু তিনি বলছেন, ম্যাটিকুলাসলি ডিজাইন প্ল্যান, কিন্তু আমি ওই জায়গায় আসছি। এইসব জি মিথ্যাচার তো কোনো শেষ নেই, আমি সে জায়গায় আসছি পরে। তো আপনার আচ্ছা, এইটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদ যিনি ধারণ করছেন, তার মুখের ভাষা এবং বডি ল্যাঙ্গুয়েজ, এবং সেখান থেকেই তার ছাত্ররা কি শিখবে। আর আপনি বলছেন যে ধাক্কাধাক্কি, এটা তো সামান্য ব্যাপার। ছাত্র শিক্ষক 5 আগস্টের পর থেকে আপনার চট্টগ্রামের আপনার একটা কলেজের প্রিন্সিপাল, তাকে তো জবরদস্তি করে তাকে মেরে মেরে তার পদত্যাগপত্র নেওয়া হলো এবং সে হার্ট অ্যাটাক করে মারা গেলেন। কোনো বিচার হয়েছে? কত শিক্ষককে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, এবং সরকার সেখানে তাদের প্রোটেকশন দিয়েছে, তাদের নিরাপত্তা দিয়েছে। কাদেরকে? যারা শিক্ষকদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে তাদেরকে। আচ্ছা, দিবে না কেন? আজকে কোন সরকার ক্ষমতায়? একজন মবেস্টার বাংলাদেশের প্রধান দায়িত্বে, মবেস্টার। তো মবেস্টারের রাজত্বে যদি মবিজম না চলে, মব ত্রাস না হয়, তাহলে আমি মবেস্টার কিভাবে হবো? তো মবেস্টারের রাজ্যে আপনি কি এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করতে পারেন? আপনি এই যে মৌলানাদের কথা বলছেন, একজন মৌলানা দেখলাম রাশমিকার প্রেমিক, হ্যাঁ, ওর নাম বোধহয় হামিদ হামদা নাকি, রাশমিকার প্রেমিক বলতে যে এই মহসিন হলে গত 15 বছরে কোনো আজান হতে পারেনি, ছাত্রলীগের ছেলেরা ফজরের আজানে ডিস্টার্ব হবে। আজকে শত শত স্টুডেন্টস, সাধারণ স্টুডেন্টস, এবং সেখানে যিনি মুয়াজ্জিন ছিলেন, সেখানে যিনি আপনার দারোয়ান, তারা প্রত্যেকে সাক্ষ্য দিচ্ছে যে এরকম ঘটনা হয়েছে। কিন্তু তারা নির্বিকার ভাবে মিথ্যাচার গুলো করা যাচ্ছেন, এবং তারা কথায় কথায় কোরআনের দোহাই দিচ্ছেন। জনাব ইসমাইল, পবিত্র কোরআন আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু কাওলা জোরা, তোমরা কখনো মিথ্যা বলবে না। এবং পবিত্র হাদিসে আল্লাহ রসুল অনেক হাদিস বর্ণনা করেছেন মিথ্যার উপরে, যেখানে বলা হয়েছে আল কিসবু উম্মুল খাবাইস, মিথ্যা হচ্ছে গুনার মা। বলা হয়েছে কুল্লু খাতিয়াতুন, মানে বলা হয়েছে সমস্ত গুনার কেন্দ্র হচ্ছে মিথ্যাকে কেন্দ্র করে। আজকে তারা শুধুমাত্র একটা ক্ষমতার চেয়ারের জন্য নির্বিকার ভাবে কোরআনের নামে মিথ্যাচার, হাদিসের নামে মিথ্যাচার। আপনি দেখলেন না কিছুদিন আগে যে সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশ, স্বাধীনতা পরবর্তী একমাত্র সমাবেশ, সেই সমাবেশে তাদের ভারপ্রাপ্ত আমির, যিনি জনাব ইউনূস সাহেবের বডিগার্ড হিসেবে আমেরিকা আসছেন, তিনি কি বলেছিলেন যে এই সমাবেশে কি শুধু মানুষ এসছে? আমি তো মনে করি না, আমি মনে করি এখানে ফেরেশতাও আসছে। অর্থাৎ তাকে এমন দিব্য পাওয়ার তার মধ্যে আছে, তিনি ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছেন। আমার তখন একজন বলল, ভাই ফেরেশতারা নাকি এর কাছে ছিল, পিজি হাসপাতালের সামনে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে জায়গা না পেয়ে ওরা শাহবাগ অঞ্চলে ছিল ফেরেশতারা। না, তখন আমাকে একজন বলছিল যে ভাই ফেরেশতারা যখন এত বেশি হারে জনসভায় আসতে পারে, তাহলে ফেরেশতারা তো ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোট দেয় না কেন? তাহলে তো ওইটা পারবে না, ওইটা পারবে না, এনআইডি নাই তো, ফেরেশতাদের এনআইডি নাই তো। ও এনআইডি লাগে না তো, ফেরেশতাদের এনআইডি লাগে না, ফেরেশতাদের পাওয়ার আছে, এনআইডি লাগবে না, ভোট দিতে এনআইডি লাগবে। ফেরেশতা কত পাওয়ারফুল, তারা আসছে জামাতের মিটিং শোনার জন্য, কি পাওয়ারফুল, কেউ দেখতে না। তো সুতরাং তারা যখন এনআইডিও যদি একটা মানে ওদের ওই পাওয়ার দিয়ে এনআইডি দেখায় কিন্তু শো করে ভোট দিতে পারবে। সুতরাং এই যে প্রতারণা, ধর্মের নামে প্রতারণা, এটার কিন্তু কোনো শেষ নেই। আমার মনে হয় এই বিষয় নিয়ে আপনি বাংলাদেশের যারা প্রকৃত আলেম আছে তাদেরকে নিয়ে একটা যদি পারেন একটা শো করেন, তাহলে দেশের মানুষ জানতে পারবে যে ওই জামাত ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে পার্থক্যটা কি। এটা একটু সবার বোঝা উচিত, অনেক মানুষ বুঝে না। জি জি জি, চমৎকার চমৎকার। আমাদের কয়েকজন দর্শক, মোহাম্মদ সাদি, তিনি বলছেন আমেরিকা অলরেডি ভিসা গোল্ড কার্ড চালু করছে। আচ্ছা, মিজানুর রহমান তিনি বলছেন শুধু অবৈধ ইউনুস হটাও, দেশ বাঁচাও।
হ্যাঁ, আমি শুনতে এখন পাইনি। শুনতে পাচ্ছেন? এখন শুনতে হ্যাঁ, আমি পাচ্ছেন? শুনতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে উনি বলছেন যে মাওলানার দায়, উনি বলছেন যে ওই যে নাহিদ ইসলাম আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা স্টেটমেন্ট দিয়েছেন যে ইউনূস সাহেবের সাথে পূর্বেই আলোচনা হয়েছে কিভাবে সরকার গঠন করা যায় 5ই আগস্টের পূর্বে। তো ইউনূস সাহেব ফ্রান্সে থেকে বলছেন যে উনি এটা জানেনই না, শুনতেন না, ছাত্ররা যে তার সাথে যোগাযোগ করেছে এবং একজন নার্স এসে যখন তাকে ফুল দিল তখন তিনি জানতে পেরেছেন যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই কথাটি একজন বলছিলেন আর কি। নুরুল ইসলাম আগেই ভালো ছিলাম, ঠিক আছে। তারপরে আপনার কথা শোনা যাচ্ছে না। জি, ঠিক করেছি। জি, এখন শুনতে পাচ্ছেন? আওয়ামী লীগ ঝাড়া মোছা পরিষ্কার, সর্দি কাশি হচ্ছে, এগুলোর দরকার নেই। আচ্ছা, এই আমি আরেকটা কথা বলি। বঙ্গবন্ধুর ছবি দিয়ে কিন্তু অনেক পেজ আছে, অনেকগুলো ফেসবুক আছে, অনেকে স্ট্যাটাস দিয়ে থাকেন, দিন এমন ভাবে দেন আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে অথবা গুজব ছড়ান নানান ভাবে, কিন্তু আওয়ামী লীগের লোক না। এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? দেখুন, এই আপনার যে চোখে পড়েছে কি? জামাতের যে বট বাহিনী, জি ওদের কাজই হচ্ছে সারাক্ষণ মানুষকে মিথ্যা বলে প্রতারণা করা। জি আপনি বুখারী শরীফে কিতাবুল ঈমান একটা অধ্যায় আছে। সে কিতাবুল ঈমান অধ্যায়ে, মানে যতগুলো হাদিস গ্রন্থ আছে এর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত হাদিস গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ। বুখারী শরীফে কিতাবুল ঈমান অর্থাৎ ঈমান অধ্যায় একটা চ্যাপ্টার আছে। সেখানে মুনাফিকের 4টি লক্ষণের উল্লেখ করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রথম লক্ষণ হচ্ছে আমানত রাখলে খেয়ানত করবে, কথা বললে মিথ্যা বলবে, যুক্তিতে না পারলে গালিগালাজ করবে এবং ওয়াদা করলে ওয়াদার খেলাপ করবে। এই যে আমি আপনার সাথে শোতে আছি না, আপনি পরে দেখবেন কিছু বট বাহিনী এখানে ঢুকবে। আমি যে 2-1টা হাদিস শরীফ থেকে উল্লেখ করলাম, কোরআন শরীফ থেকে বললাম, ওরা আমার বলবে তুই তো কাফেরের বাচ্চা, তুই কেন হাদিস বলছিস, তুই কি জানিস? অর্থাৎ এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। এই মুনাফিকরা বাংলাদেশে জামাত ইসলামের নাম দিয়ে রাজনীতি করছে এবং তারা ওই যে পরিচয় গোপন করে আওয়ামী লীগ সেজে আওয়ামী লীগের উপর আঘাত করে। এটা তারা ছাড়া এই কাজ কিন্তু আর কেউ করে না। এটা আবার বিএনপির বট বাহিনী করে না, তারা শিকামে নেই। তারা আছে বাস স্ট্যান্ড দখল, ফুটপাত দখল, বাড়ি দখল, মবিজম করা, চান্দা দখল, এর মধ্যে তারা ব্যস্ত। কিন্তু এই মুনাফিকের দল কিন্তু এই কাজের মধ্যে ব্যস্ত। সুতরাং এই মুনাফিকদের সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই। এই মুনাফিকদের পরিণতি সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালা মিনান নার, এবং আল্লাহ রাসূল বলেছেন তারা তাদের পরিণতি। এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা শেষ করবো কিছুক্ষণের বলি, মধ্যে। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন সেই প্রকৃত মুমিন যার জিহ্বা থেকে আরেকজন মুমিন নিরাপদ। এইভাবে অশালীন ভাষায় গালিগালাজ করা সেই সংজ্ঞার মধ্যে কিন্তু পড়ে না। আচ্ছা, এখানে আবার লিখেছেন মাওলানার দায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে একসময় মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকায় কাবা ঘরের আদলের ছবি ব্যবহার করে খবর ছাপায়। সেখানে দাবি করে মক্কায় সাইদি নিজামের মুক্তির জন্য দাবি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। আমি একটু বলি, ভালো একটা প্রসঙ্গ উত্থাপন করেছে। সেটি হচ্ছে মক্কায় হজের পরে যেটা রুলস, কাবা শরীফের যে গিলাফ সেটিকে প্রতি বছর পরিবর্তন করা হয় এবং কাবা শরীফের এই গিলাফটি বিশেষ কায়দায় সেটা তৈরি করা হয় এবং সেখানে এসে গিলাফটি হস্তান্তর করা হয় মক্কার যিনি প্রধান ইমাম থাকেন তার কাছে। তিনি সেটা গ্রহণ করেন, সেটা স্বাভাবিকভাবে ছবি তোলা হয় এবং এরকম একটা ছবি তোলা হয়েছিল। তখন এই ছবিটা ছাপিয়ে মাহমুদুর রহমানের এই মিথ্যার যেটা মানে কি বলবে, মিথ্যার যে কারখানা আমার দেশ, সেটা একটা ক্যাপশন দিয়েছিল নিজে। বাংলাদেশে মানে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার যখন আল্লামা সাঈদীকে ফাঁসিতে ঝুলানোর চক্রান্ত করছে, তখন কাবা শরীফের ইমাম সাঈদীর মুক্তির দাবিতে মানববন্ধন করছে। অথচ মক্কা শরীফে মানববন্ধন এবং পরবর্তীতে এটা বিভিন্নভাবে যখন আল্লামা সুদাইসি মাদ্দাজিল্লাহুল আলী এই খবরটি জেনেছেন, তখন তিনি বলেছিলেন যে আমি তো সাঈদী নামে কাউকে চিনি না। এবং আপনি জানেন যে সৌদি আরবে ভিক্ষুক দূরে থাক, 5 জন লোক একসাথে হইলেও কিন্তু তাকে পুলিশ ধরে নিয়ে যায়, সেখানে ওইসব কিছু নাই। তো সুতরাং এই মিথ্যার যে কারখানা, গুজবের যে কারখানা, যে প্যাথোলজিক্যাল লায়ারদের যে প্রজনন কেন্দ্র, তাদের পক্ষে সম্ভব নয়, এমন কোনো কিছু নেই, এমন কোনো আকাম নেই যেটা করা সম্ভব নয়। আচ্ছা, অরূপ ভট্টাচার্য সকালে ঘুম থেকে উঠে জয় বাংলা, দুপুরে খাবারের সময় জয় বাংলা, বিকেলে চা খাওয়ার সময় জয় বাংলা,
সন্ধ্যা আলোবাতি হয়ে জয় বাংলা, রাতে ঘুমানোর সময় জয় বাংলা, জয় বাংলা বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু মিছিল। আচ্ছা ঠিক আছে, মিছিল হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা বেশি দূর আর যাবো না। আপনি ওই যে আমরা একটা দেখেছি যে জিয়ার মাজারে একজনের নাকি বডি ঝুলিয়ে রেখেছে, এই কথাটার সত্যতা কতটুকু, আপনি কতটুকু জানেন? আমিও ভিডিওতে না, দেখেছি। এটা তো এই কথা বলে সত্যতা, আমরা শেষ করবো। এটা তো সত্যতা লুকানোর কোনো সুযোগ নেই, যেহেতু আমি এটা পরিষ্কারভাবে দেখলাম যে সেখানে জিয়ার যে কথিত কবর, সেখানে উপরে একটা জীবন্ত লাশ, এবং তখনই কিন্তু তার শরীর থেকে টপ টপ করে তাজা রক্ত ঝরে পড়ছিল। এই ছবিগুলো কিন্তু তারই প্রতিধ্বনি বা তারই পরিচায়ক। আরেকটা ছবি পাঠিয়েছে আমার কাছে, একজন নারী একজন পুরুষ ওদেরকে মেরেই ফেলেছে, রক্তাক্ত। আমি দেখাতে চাচ্ছি না, আমার কাছে এসছে, এবং সেই ছবিটা বিভৎস, পিটিয়ে হত্যা করা, এবং কুকুর লেলিয়ে একজনকে কুমিল্লায় হেনস্থা করা হয়েছে, একজন চুরি করে নাই বলছে, পাগলা চোর কুকুর তার সন্দেহে উপর লেলিয়ে দেওয়া হয়েছে। তার উপর লেলিয়ে দেওয়া হয়েছে, আবার পিটাচ্ছে আর কুকুর লেলিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো তো বাংলাদেশে ঘটছে। আমেরিকান আর্মি বাংলাদেশে আছে, আমেরিকান সৈন্যরা এখন সেন্ট মার্টিনে অবস্থান করছে। আহ, আমাদের পরিবেশ উপদেষ্টা নিশ্চয়ই উনি প্রশংসিত হবেন, আমেরিকান সৈন্যরা ওনার খুব প্রশংসা করবে যে পরিবেশ ভালো আছে, কচ্ছপরা ভালো আছে, প্রবাল ভালো হচ্ছে। পরিবেশ উপদেষ্টা হয়তো পুরস্কারও পাবেন, পরিবেশ বিষয়ক কোনো আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে তিনি ভূষিত হতে পারেন। আমরা সেই প্রত্যাশা করছি। জনাব আমিন, আপনারা সর্বশেষ কোনো বাক্য যদি থাকে আপনি একটু বলতে পারেন, আমরা শেষ করে দেব। জি, আপনি জনাব মাহমুদুর রহমানের একটা বক্তব্য এখানে বলেছিলেন যে আগামী 5 মাসে এমন কিছু ঘটবে যেটা আমরা কল্পনা করতে পারি না। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে জনাব মাহমুদুর রহমান সাহেব, উনি তো একজন পড় খাওয়া রাজনীতিবিদ, উনি যদি একটু জাতিকে ব্যাখ্যা করতেন, যেহেতু তার কাছে যখন ইনফরমেশন। মাহমুদুর রহমান মান্না একসাথে বলতে হবে। মাহমুদুর রহমান আবার আমার দেশ পত্রিকার সম্পাদক। আমি বুঝছি মান্না সাহেব, উনি তো অনেক, এই জন্য বলছি আমার দেশের মাহমুদুর রহমান তো কোনো পলিটিশিয়ান না, উনি যে একজন কনস্পিরেটর, হ্যাঁ, এবং একজন প্যাথোলজিক্যাল লায়ার। হ্যাঁ, তো আমি মাহমুদুর রহমান মান্না ভাইয়ের কথা বলছি। উনি অনেক পরীক্ষা একজন পলিটিশিয়ান, তার অনেক অভিজ্ঞতা আছে, তিনি সে অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের রাজনীতিকে বিশ্লেষণ করেছেন ভালো। তবে আমি মনে করি তার যদি দেশের প্রতি কমিটমেন্ট অবশ্যই আছে, সেই কমিটমেন্ট দেখানো উচিত যে কি হবে, পরিবর্তনটা কেমন হবে সেটা জাতিকে জানানো উচিত, যাতে মানুষ প্রস্তুতি নিতে পারে। খারাপ কিছু হলে যেন প্রস্তুতি নিতে হতে পারে, ভালো কিছু হলে যেন আগে থেকে একটু মিষ্টি এনে রেডি করতে পারে, যাতে মানুষ সেটা সেলিব্রেট করতে পারে আর কি। একই সাথে তাকে এটাও নিজেকে প্রশ্নটা করা উচিত হবে নিজেকে নিজের, যে এই যে এমন কিছু ঘটবে যেগুলো আমরা কেউ কল্পনা করছি না, সেই ঘটানোর পেছনে আমাদের কোনো দায় আছে কিনা, অর্থাৎ তার নিজের কোনো দায় আছে কিনা, মানে সে রাজনীতি তিনি করেছেন কিনা। এই বাংলাদেশ থেকে আমরা চেয়েছিলাম জনাব ইসমাইল, কেউ চেয়েছিল? আপনার প্রস্তাবের সাথে আমি একমত। তারা কোথায় নিয়ে যেতে চাচ্ছে? আপনি এই যে কয়দিন আগে নেপালে তো সরকার পরিবর্তন হলো, তারও আগে থাইল্যান্ডে সরকার পরিবর্তন হলো। সরকার পরিবর্তন গণ আন্দোলনের মুখও হতে পারে, সরকার পরিবর্তন নির্বাচনের মাধ্যমে হতে পারে, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হতে পারে, বাট প্রচলিত পদ্ধতি নির্বাচন। তার বাইরে গিয়ে কোনো কারণে যদি মানুষ অসন্তুষ্ট হয়, সেখানে গণ অভ্যুত্থান হতে পারে। কিন্তু আপনি কি যে সাম্প্রতিক যে পরিবর্তন হলো নেপালে, সেখানে কি নেপালের জেনজি যারা এই আন্দোলনটা করলো, তারা কি বলেছে যে আমাদেরকে সেপ্টেম্বর সনদ ঘোষণা করতে হবে, না হয়ে আমাদের বিচার হবে? তারা কি বলেছে যে আমাদের দেশের সংবিধান পাল্টাতে হবে, না দেশ আগাবে না? বরঞ্চ তারা কি বলেছে? তারা বলেছেন যে আমরা আন্দোলনের মুখে ক্ষোভের জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে, এই জন্য আমরা জাতির কাছে ক্ষমা প্রার্থী, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে করজোড়ে মিনতি প্রার্থনা করছি, আমাদের ক্ষমা করুন। এবং সেখানে যিনি এখন সরকার প্রধানের দায়িত্বে, সুশীলা কার্কি, সাবেক প্রধান বিচারপতি, তিনি এরপরও তিনি বলেছেন এই অরাজক অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। জনাব ইসমাইল, একটি দেশ মানে কিন্তু একটি দেশের নাম না, একটি দেশ মানে নির্দিষ্ট ভূখণ্ড শুধু না। একটি দেশ, একটি মায়া, একটি প্রেম, একটি মমতা, একটি অস্তিত্ব, একটি অনুভূতি। সেই অনুভূতিটা তৈরি হয় কখন? যখন সে দেশে আইনের শাসন থাকে, যখন সে দেশে মানুষ বিচার বিভাগের স্বাধীনতা থাকে, কথা বলার স্বাধীনতা থাকে। আপনি বললেন যে আপনার প্রাণ খুলে আমার সমালোচনা করুন, প্রাণ খুলে সমালোচনা করিনি, শুধু সাবেক সচিব আবু আলম শহীদ খান
এইটুকু বলেছে যে আপনারা তো 1 বছর বললেন সরকার ভারতকে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, তো 1 বছর তো একটা বিক্রির দলিল দেখাইতে পারলেন না, একটা দলিল দেখান না। এই কথাটা বলার কারণে তিনি আজকে কারাগারে। এত স্বাধীনতা কথা বলার, এত স্বাধীনতা। অথচ এই লোক যখন সচিব ছিলেন তখনও বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে এবং কোন নির্বাচন নিয়ে বিএনপি বা কোন রাজনৈতিক দল কোনো অভিযোগ উত্থাপন করেনি। এত মানে যথাযথভাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। সুতরাং আমি মনে করি এই একটি যে কেন আজকে সুশীলা কার্কি এই কথা বলছেন, কারণ তিনি জানেন দেশ হচ্ছে মা, মা ভালো থাকলে সবাই ভালো থাকবে। আজকে সে মায়ের জায়গা নেই, আমরা সেই দেশটাকে মা মনে করি না, মা মনে করি না বলে আমি বলছি যে ৭১ নাই, ৪৭ এবং ২৪। আপনি একটু আগে জনাব নাহিদ ইসলামের একটা বক্তব্য পড়ে শোনাচ্ছিলেন, যেটা তিনি ইয়েতে বলেছেন যে আইসিটি তে বলেছেন। এটা নাহিদের বক্তব্যে যাব কেন? আপনি আমেরিকাতে বিল ক্লিন্টন ফাউন্ডেশনের সভায় ডক্টর ইউনূস কি বলেছেন? উনি বলেছেন মিট হিল মাহফুজ আলম দ্য মাস্টার মাইন্ড, এবং তিনি কি সেখানে বলেননি ইটস নট দ্যাট ইটস সাডেনলি হ্যাপেন্ড, ইট ইজ মেটিকুলাসলি ডিজাইন সিন্স লং টাইম। তো ওখানে তো ক্লিয়ার